হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার আর ঘড়িতে এখন সকাল 8:15 মতো বাজে। মেয়ে চলে গেছে স্কুলে, যদিও ও এখনও স্কুল পর্যন্ত পৌঁছয়নি, কারণ জাস্ট 10 মিনিট আগেই ও ঘর থেকে বেরোলো। স্কুলে পৌঁছাতে পৌঁছাতে এখনও ওর আরও 40 মিনিট মতো সময় লাগবে। ওকে আমাদের বিল্ডিংয়ের এলিভেটরটা পর্যন্ত ছেড়ে দিয়ে আমিও ঘরে ঢুকে লেগে পড়েছি ঘরের নানান টুকিটাকি কাজগুলো সারার জন্য। সকালের চাটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর আমি এইদিকে ডিশওয়াশার মেশিনটার থেকে সমস্ত বাসনপত্রগুলো এক এক করেই বার করে নিচ্ছি। আসলে গতকাল রাতে শুতে যাওয়ার আগে ডিশওয়াশার মেশিনটা চালিয়ে শুতে চলে গেছিলাম, এখন সেই বাসনপত্রগুলোই বার করছি আর কি। সপ্তাহের 5টা দিন, মানে মেয়ের যে কটা দিন স্কুল থাকে আর কি, তো সেই কটা দিন ও ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই আমি এক এক করে ঘরের কাজগুলো সব সারতে থাকি। আসলে স্কুলের দিনগুলোতে তো সকালে ঘুম থেকে ওঠার পরই ওর লাঞ্চ বক্সে দেওয়ার জন্য কিছু না কিছু খাবার বানানোর জন্য রান্নাঘরে ঢুকে পড়তে হয়। সেই কারণে না, একদম সকালের দিকটাতে সেরকমভাবে ঘরের কোনো কাজই আর সারা হয় না। পরে ও বেরিয়ে যাওয়ার পরই ধীরে সুস্থে সব কাজগুলো সারতে থাকি। তবে সব থেকে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ঘরে ঢুকেই চাটা আগে বসিয়ে দিই। চাটা এইদিকে হতে থাকে আর আমিও ততক্ষণে টুকটুক করে হাতের টুকটাক কাজগুলো সারতে থাকি। আসলে মেয়ে বেরিয়ে যাওয়ার 0.5-40 মিনিটের মধ্যেই আবার আমার হাজব্যান্ডের বেরোনোর সময় হয়ে যায়। তাই আমার মেয়ে যেই ঘর থেকে বেরিয়ে পড়ে তারপরেই আমি ঘরে ঢুকে আমাদের দুজনের জন্য চাটা প্রথমে বসিয়ে দিই। ঘড়িতে এখন 9টা মতো বাজে। চাটা খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল, আর আমিও এদিকে চায়ের কাপগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরে। চায়ের কাপগুলো ধোয়া হয়ে গেলেই ভাবছি ভাতটা প্রথমে বসিয়ে দেবো, তারপর ধীরে ধীরে ঘরের বাকি কাজকর্মগুলো সারবো। জানেন, এই বিদেশে বছরের 365টা দিন যখন ঘরের নানান কাজগুলো প্রতিনিয়ত একা হাতে সারতে হয়, তখন মাঝে মধ্যে বেশ বিরক্ত যেমন লাগে, তেমন বেশ কিছুটা একঘেয়েমিও লাগে, জানেন তো। যতই জ্বর হোক, মাথা ব্যথা হোক, গলা ব্যথা হোক, গা হাত পায়ে ব্যথা হোক, তবুও সকালটা হলেই যেন কোনো না কোনোভাবে বিছানা থেকে মাথা আর শরীরটাকে তুলতে হয়। সেই মুহূর্তে বারবার নিজেকেই নিজের মন আর শরীরটাকে এটা বোঝাতে হয় যে শুয়ে থাকলে তোর চলবে না, এটা যে বিদেশ, এখানে তোর কোনো আত্মীয় স্বজন নেই, তোকেই উঠতে হবে আর তোকেই একা লড়তে হবে। এই পুরো ঘরের কাজগুলো যে তোর দিকে তাকিয়েই বসে রয়েছে। মিথ্যা কথা বলবো না, হ্যাঁ, মাঝে মধ্যে বেশ খারাপ লাগে, জানেন তো। তবে হ্যাঁ, এটাও অনস্বীকার্য যে এই বিদেশের মাটিতে পা রাখার পর যখনই কোনো খারাপ লাগার বা খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছি, সেই মুহূর্ত বা সেই সময়গুলো থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি।
আগের থেকে অনেকটা বেশি বাস্তববাদীও হয়েছি। চলুন, ভাতটা এদিকে বসানো হয়ে গেল। এখন গিয়ে ঘরের বাকি কাজগুলো সারি। আজ আবার বেশ কয়েকটা জামা কাপড়ও ধুতে হবে। দাঁড়ান, জামা কাপড় ধোয়ার ডিটারজেন্টটা আগে নিয়ে আসি, তারপর ওয়াশিং মেশিনটা চালাবো। এই বিদেশে যখন কোনো ডোমেস্টিক হেল্পার ছাড়া ঘরের নানান কাজগুলো নিজেদেরকেই অনবরত একা হাতে সামলাতে হয়, তখন সেই কাজগুলোকে সামলানোর জন্য জীবনের একটাই মূল মন্ত্র হয়ে দাঁড়ায়, আর সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এমন একটা জিনিস যেটা আমাদের কাজের চিন্তা বলুন বা কাজের বোঝাগুলো, সেগুলোকে কিন্তু বেশ কিছুটা হলেও হালকা করে দেয়। কোন দিন কোন কাজটা করব, কখন কিভাবে করব, সেটার প্ল্যান যদি আগে থেকেই করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু কাজগুলো সারতে খুব একটা ঝামেলা হয় না, বা কাজগুলোকেও তখন খুব একটা ঝামেলা মনে হয় না। অপরিকল্পিত কাজ মানেই হচ্ছে অনেকটা ওই হঠাৎ করে ঘরে চলে আসা সেই অপ্রত্যাশিত অতিথিটির মতো, যাকে হঠাৎ করে দেখে আপনাকে হতভম্ব হয়ে বা ভয় পেয়ে মাথা চুলকাতে চুলকাতে এটা ভাবতে হবে যে তাকে কিভাবে ওয়েলকাম করবেন, কি খেতে দেবেন, আর কোথায় থাকতে দেবেন। কিন্তু যদি আপনার সেই গেস্ট মানে অতিথিটি আপনাকে আগে থেকে জানিয়ে তারপর আপনার বাড়িতে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি তার জন্য সুন্দরভাবে সব কিছু প্ল্যান করে অর্গানাইজ করে রাখবেন, তাই না? সেরকমই ঘরের যে কাজগুলো আমাদেরকে রেগুলার বেসিসে বা নিয়মিতভাবে করতে হয়, সেগুলোও যদি আমরা একটু প্ল্যান করে করি, তাতে কিন্তু আমরা হোম মেকাররাই একা হাতে সব কাজগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করে ফেলতে পারি। ভাত বসিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি বেডরুমে বিছানাটা গোছানোর জন্য। তবে একটা কথা কি জানেন তো, সারাদিন আমি যে নিজেকে নানান কাজের মধ্যে ব্যস্ত রাখি, তাতে কিন্তু আমার মন বেশ ভালোই থাকে জানেন তো। উল্টে কোনো একদিন যদি আমি অসুস্থ হয়ে কাজ না করে চুপচাপ বিছানায় শুয়ে থাকি,
তাতেই বরং আমি লক্ষ্য করেছি আমার মাথার মধ্যে যত উল্টোপাল্টা চিন্তা, নানান রকমের আজগুবি সব গল্প ঘুরতে থাকে। ওই একটা কথা আছে না, অলস মস্তিষ্কে শয়তানের বাস। আমার ব্যাপারটা তখন খানিকটা ওই রকমই হয়ে যায়। তাই ঘরের যত্ন নেওয়া বলুন বা ঘরের মানুষগুলোর যত্ন নেওয়া, বা সময় বার করে নিজেকেই একটু যত্ন করা, যখন যেরকমভাবে পারি নিজেকে কিন্তু সেই রকমভাবেই একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। চলুন, বিছানাটা এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন এই বেডরুমটার থেকে বেরিয়ে চলুন রান্নাঘরের দিকে যাই। অনেকক্ষণ আগে ভাতটা বসিয়েছিলাম, এতক্ষণে বোধহয় ওইদিকে ভাতটা হয়েও গেছে। ভাতটা নামাতে এসে দেখলাম ওয়াশিং মেশিনের কাজও এইদিকে শেষ। একটু আগে যে জামা কাপড়গুলো ধোয়ার জন্য ঢুকিয়ে দিয়ে গেছিলাম, সেগুলো সব অলরেডি ধোয়া হয়ে গেছে। এখন আবার সেই সব ধোয়া জামা কাপড়গুলোকে এক এক করে ড্রায়ার মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি।
ঘড়িতে এখন সকাল 11:15 মতো বাজতে যায়। দুপুরের রান্নাটা বসাবো বলে আবার ঢুকে পড়লাম রান্নাঘরে। যদিও আজ দুপুরের জন্য আমি যা যা রান্না করব সেই সব কিছু কিন্তু আমি অলরেডি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। যেমন এই যে বেশ কিছুটা ভেন্ডি ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে এখানে এই সিঙ্কটাতে রেখে দিয়েছি। আর এই বড় বোলটার মধ্যে রয়েছে রুই মাছের মাথা আর লেজ, যেগুলোকে ডিফ্রোস্ট করার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আমাদের ঘরে রুই মাছটা মাঝে মধ্যেই আনা হয়, আর যখন যখন এই রুই মাছটা আনা হয় দোকান থেকে সেই মাছগুলোর সাথে সাথে দিয়ে দেয় মাছের মাথা আর লেজ। গত 2 মাস ধরেই মাছের মাথা আর লেজগুলো আমার ফ্রিজটার মধ্যে জমতে জমতে বেশ অনেক কটাই হয়ে গেছে। তাই ভাবলাম আজ এগুলোই ফ্রিজ থেকে বার করে রান্না করে নিই। আসলে আমার মেয়ে এইসব মাছের মাথা লেজ কিছুই খেতে পছন্দ করে না, এমনকি ও তো এইসব ছুঁয়েও দেখবে না। তাই দোকান থেকে মাছ কেনার সময় এসব মাছের মাথা লেজ দিয়ে দেয় তো ঠিকই, কিন্তু ঘরে সব সময় আমার আর এগুলো রান্না করা হয় না। মাছের টুকরোগুলো তো ঠিকই রান্না করা হয়ে যায়, কিন্তু ফ্রিজের মধ্যে জমতে থাকে মাছের মাথা আর লেজগুলো। আর যখন দেখি বেশ কয়েকটা মাথা আর লেজ জমা হয়ে গেছে, তখনই ভাবি আর এগুলোকে এইভাবে ফ্রিজের ভেতরে জমতে দেওয়া যাবে না। আর ব্যাস তখনই আর দেরি না করে এগুলোকে বার করে রান্না করে ফেলি। আর এইদিকে আমি কিন্তু ভেন্ডিগুলো দিয়ে আজ সর্ষে ভেন্ডি রান্না করব বলে রান্নাটা এদিকে শুরুও করে দিয়েছি। কয়েক টুকরো আলু আর ভেন্ডিগুলোকে আমি এদিকে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে দুটো আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই বাটিটার মধ্যে 2 চামচ মতো গুঁড়ো সর্ষে নিয়ে সেটাকে অল্প একটু জলের মধ্যে গুলে রেখে দিয়েছি। আর সর্ষে ভেন্ডিটা বানানোর জন্য প্রথমে এই কড়াইটাতে আমি তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম অল্প একটু কালো জিরে আর 3-4টে শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা 2টো টমেটো। আর টমেটোগুলো গলে যাওয়ার পর, মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদমতো নুন। আর ব্যাস তারপর জলে ভিজিয়ে রাখা সেই গুঁড়ো সর্ষেটা আর আগে থেকে হালকা করে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এখন সেটাকেই কিন্তু লাস্ট 5-7 মিনিট ধরে আমি রান্না করছি। আর ওই 1-2 মিনিট মতো রান্না করব, তারপর ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দেবো। আর আজ সকালে আমি যখন মাছের মাথা আর লেজগুলো ফ্রিজ থেকে বার করেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম যে আজ এই মাছের মাথা আর লেজগুলো দিয়ে একটু মুড়ি ঘন্ট রান্না করব। তো সেই জন্য এখানে 3টে আলু ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই বাটিটাতে 1/2 কাপ মতো চিনি গুঁড়া চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। যদিও মুড়িঘণ্ট রান্নাটাতে গোবিন্দভোগ চালের ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমি যেহেতু গোবিন্দভোগ চালটা বাজারে কোথাও পাই না, তাই যখনই আমি বাসন্তী পোলাও বা খিচুড়ি এইসব কিছু রান্না করি, তখন আমি কিন্তু এই চিনি গুঁড়া চালটা ব্যবহার করেই সেগুলো বানিয়ে থাকি। চিনি গুঁড়া চালটা দেখতে একদম ওই গোবিন্দভোগ চালের মতনই, তবে গোবিন্দভোগ চালটাতে যেরকম সুন্দর একটা গন্ধ থাকে, এই চালটাতে আবার সেই সুন্দর গন্ধটা সেরকম একটা থাকে না আর কি। আর এইদিকে আমি এখন মাছের মাথা আর লেজগুলোতে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে রাখছি। একটু পরে এগুলোকে ভেজে নেব। মুড়ি ঘন্টটাতে আমি একটা ভাজা মশলা দেব, সেটাই আমি এখন বানাচ্ছি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 3-4টে মতো শুকনো লঙ্কা, 4-5 টুকরো দারচিনি, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, 4-5টা এলাচ আর লবঙ্গ। এই সব কিছুকে আমি এখন 1-2 মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এই সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব।
এই যে মশলাগুলো হালকা করে একটু রোস্ট করে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য এই প্লেটটাতে এখন রেখে দিয়েছি। চলুন এখন এই কড়াইটাতেই মাছের মাথার লেজগুলো সব ভেজে নিই। এই যে বেশ অনেক কটাই মাছের মাথা আর লেজের টুকরো ছিল, সব কটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই সেম কড়াইতেই আলুর টুকরোগুলো দিয়ে সেগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। জানেন, একটা কথা তো মানতেই হবে যে আমরা হোম মেকাররা যখন দিনের পর দিন একই নিয়মে নিজেদের জীবনটাকে চালাতে থাকি, এমনকি আমরা যারা বাইরে গিয়েও কোথাও কাজ করি, দেখা যায় যে সেখান থেকে যখন বাড়ি ফিরি তারপরেও কিন্তু আমাদের কিছুটা হলেও ঘরের টুকটাক নানান কাজে হাত লাগাতেই হয়। বাড়ি ফিরে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বিছানায় গিয়ে তখন আর শোয়া হয় না। খুব বেশি জোর হলে এক গ্লাস জল হাতে নিয়ে সোফাটাতে 10-15 মিনিট বসেই আবার লেগে পড়তে হয় সারা দিন ধরে পড়ে থাকা ঘরের টুকিটাকি নানান কাজগুলো সারার জন্য। আর দিনের পর দিন, মাসের পর মাস যখন এই একই নিয়মে আমাদের জীবনটা চলতে থাকে, সেটা তখন কিন্তু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়। তখন আমরা নিজেদের জীবনের ওপরে হোক বা অন্য কারোর উপরে কোনো রাগ, অভিমান, আশা, আক্ষেপ ছাড়াই আমরা আমাদের সেই কাজগুলো অনবরত করে যেতে থাকি। কোথাও একটা গিয়ে তখন জীবনের নানান দায়িত্ব কর্তব্যগুলো পরিণত বা পরিবর্তিত হয়ে যায় একটা অভ্যাসে। দীর্ঘদিন ধরে একই রকমের কাজ করতে করতে একটা সময় পরে দেখা যায় যে আমাদের বডি আর ব্রেনও সেই কাজগুলোকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নিতে শিখে যায়। সকালে উঠতে হবে, চা বানাতে হবে, বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, দুপুরের খাবার বানাতে হবে, লন্ড্রি করতে হবে, বাজার যেতে হবে, সব কিছুই যেন তখন একটা অভ্যাস। ইচ্ছে না করলেও করতে হবে, মন না চাইলেও করতে হবে। আর সেই কারণেই আমাদের জীবনে মাঝে মধ্যেই নেমে আসে একঘেয়েমি আর বিরক্তিবোধের ছায়া। কিন্তু কিছু করার থাকে না। যে পথে আমাদের জীবনটা চলে সেই পথটা ধরে যে আমাদেরকে অনবরত দৌড়ে যেতেই হবে। খুব বেশি জোর হলে আপনি মাঝে মধ্যে সেখানে দৌড়ানোর জায়গায় একটু ধীরে ধীরে হাঁটতে পারেন, বা একটু হেলে দুলে এঁকে বেঁকে হাঁটতে পারেন, বা যদি খুব বেশি খারাপ লাগে তাহলে আপনি পথের একটা ধারে 1-2 মিনিটের জন্য দাঁড়িয়েও যেতে পারেন। কিন্তু সেখানে বসে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম নেওয়ার অনুমতি নেই। কিন্তু দেখবেন জীবনের ওই পথটাতে 1-2 মিনিটের জন্য দাঁড়িয়ে যাওয়াটাও আপনার জীবনের সেই একঘেয়েমি বা বিরক্তিকর বোধটা একটু হলেও কাটিয়ে দেবে। দিনের শুরুটা সবসময় যে দৌড়তে দৌড়তেই শুরু করতে হবে এমন নয়। মাঝে মধ্যে 1 কাপ চা হাতে নিয়ে চুপচাপ বসে শুরু করলেও দেখবেন সারাটা দিন মনটা কিন্তু অনেকটাই শান্ত থাকে। আমাদের জীবনটা তো সব সময় প্রস্তুত থাকে আমাদের দিকে নানান রকমের পরীক্ষার প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখব বা কতটা বুদ্ধি খাটিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেব, সেটা কিন্তু সম্পূর্ণই আমাদের হাতে থাকে। যাই হোক, চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু মুড়িঘণ্ট রান্নাটা আমার বেশ কিছুটা এগিয়ে গেছে। যেমন যে কড়াইটাতে আমি মাছের মাথা আর আলুগুলো ভেজেছিলাম, ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই সেম কড়াই এবং সেম তেলের মধ্যে কেটে রাখা 2টো পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তার মধ্যে অ্যাড করেছিলাম কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর মশলাগুলো থেকে অয়েল সেপারেট আউট হয়ে যাওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কেটে রাখা একটা বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। আর তারপর একটু আগে যেরকমটা আপনারা দেখলেন যে আমি যে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম, এবং চাল অ্যাড করার ঠিক ওই 8-10 মিনিট পর আমি মাছের মাথা আর লেজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম।
আর এখন আমি সেই মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি, যে মশলাগুলোকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। আর আপনাদের মধ্যে কারোর মনে আছে কি না জানি না, এই মিক্সার গ্রাইন্ডারটা যে আপনারা দেখছেন, এটা কিন্তু গত বছর আমি যখন দেশে গেছিলাম, দেশ থেকে আসার সময় ওখান থেকে নিয়ে এসেছিলাম। আপনাদেরকে এই মিক্সার গ্রাইন্ডারটা আমি দেশে থাকতেই দেখিয়েছিলাম। জানি না আপনাদের মধ্যে কারোর সেটা মনে আছে কি না। মিক্সার গ্রাইন্ডারটা এত ভালো যে কী আর বলবো আপনাদের। শুকনো মশলাপাতিগুলো এত সুন্দরভাবে গ্রাইন্ড হয়, যেন মনে হয় একদম ওই দেশের শিলনোড়াগুলোতে পেশা। এই দেখুন মশলাগুলো কি সুন্দর, মানে কতটা মিহিভাবে গ্রাইন্ড হয়েছে। অনেকটাই মশলা এখানে, যদিও এতটা মশলা ওই মুড়ি ঘন্টটাতে দিতে লাগবে না। মুড়ি ঘন্টটাতে দেওয়ার পর যেটুকু যা মশলা এক্সট্রা থাকবে, ভাবছি সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। নেক্সট টাইম যখন আবার মুড়ি ঘন্ট বানাবো, তখন ওই মশলাটা কাজে লেগে যাবে। আর আমি কিন্তু এখন এই মুড়ি ঘন্টটার মধ্যে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করা মশলাটা দেওয়ার পর অল্প একটু গরম মশলাও অ্যাড করে দিলাম। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মতো ঘি, অল্প একটু চিনি আর অল্প একটু কুচনো ধনেপাতা। মুড়ি ঘন্টটা অলমোস্ট হয়ে এসেছে, আর ওই 2-3 মিনিট মতো পরেই ফ্লেমটা অফ করে দেব। আজকের এই মুড়ি ঘন্টটা তো মেয়েকে খাওয়ানোই যাবে না, এটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্যই বানালাম। গতকাল মাংস রান্না করেছিলাম, মেয়ে স্কুল থেকে ফিরলে ওই মাংসটা আর একটু আগে যে সর্ষে ভেন্ডিটা রান্না করলাম, ওগুলো দিয়েই ওকে খেতে দেবো। আমি যখনই মুড়ি ঘন্ট বানাই, তখনই এরকম হালকা একটু পাতলা করেই বানাই। অনেকে আবার দেখেছি মুড়ি ঘন্টটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে বানায়। আর এই যে মুড়ি ঘন্টটা বানানোর আগে যে সর্ষে ভেন্ডিটা বানালাম, সেটাই বোলটার মধ্যে রেখে দিয়েছি। আর অল্প একটু স্যালাডও বানানো হয়ে গেছে। যদিও এখনই খেতে বসবো না, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রেখে তারপর যাব স্নান করতে। ঘড়িতে প্রায় ওই 1:30টার মতো বাজতে যায়, তাই স্নানটা আগে গিয়ে সেরে আসবো, তারপর এসে ধীরে সুস্থে খাবো। চলুন এখন আগে একটা কাজ সারি। মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য যে মশলাটা একটু আগে বানিয়েছিলাম, এই যে সেই মশলাটাকে এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখি। ঘড়িতে এখন প্রায় 2টো মতো বাজে। রান্না শেষে রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করতে করতে আধ ঘন্টা মতো সময় লেগে গেল। আর এই যে এখন আমি ঢুকছি স্নান করতে। ঘড়িতে এখন দুপুর প্রায় ওই 2:45 মতো বাজতে যায়। এইদিকে আমার স্নান করা হয়ে গেছে। আজকে চুলটাতেও একটু শ্যাম্পু করলাম, সেই জন্য বাথরুমের ভেতরে আজ সময়টা একটু বেশিই লেগে গেল। আসলে আমি যেদিনই মাছ রান্না করি, সেই দিনগুলোতে চুলটাও একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে মাছ রান্না করলে মানে মাছ ভাজতে গেলে যে পরিমাণ তেল ছিটতে থাকে, তাতে আমার পুরো বাড়িটার সাথে সাথে পুরো শরীরটা দিয়েও যেন কেমন একটা আষ্টে গন্ধ ছাড়ে। সেই জন্য মাছ রান্নাবান্নার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে স্নান করতে ঢুকলে আমি চেষ্টা করি, মানে হাতে যদি একটু সময় থাকে তাহলে আমি চেষ্টা করি শ্যাম্পুটাও একটু করে নেওয়ার। যাই হোক, চলুন এখন ঘরে গিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপর খেতে বসে পড়ি।
ঘড়িতে এখন বিকেল ওই 4:45 মতো বাজতে যায়। মেয়ে জাস্ট ওই 10-15 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরেছে। ওকে খেতে দিয়ে আমি এদিকে ওর স্কুলের লাঞ্চ বক্সটা ধোয়ার জন্য রান্নাঘরে নিয়ে এসেছি। আমি আমার আজকের এই ব্লগটাতে আমার আজকের এই দিনটার বেশ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের সবার আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি আপনাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।